দেখো ভাই, দেবী চৌধুরানীর শো কম পাবে সেটা কিন্তু আমরা অনেকেই জানতাম, কারণ দেবী চৌধুরানীর প্রোডাকশন টিমটা একেবারে নতুন। তারা আমেরিকা থেকে এসে প্রডিউস করছে। অপর্ণা দাশগুপ্ত এবং অনিরুদ্ধ বলে একজন, তো তারা একেবারেই নতুন। আর অপরদিকে রঘু ডাকাতের টিম এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। দেখো, এসবিএফ এর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি জানা আছে, মানে তারা বলতে গেলে মার্কেটিং এর দিক থেকে রাজা তারা। এসবিএফ কি করে কোন হলে বেশি শো দিতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, তারা একটা মানে বলতে গেলে সব জায়গায় ইনফ্লুয়েন্স করে। মানে তাদের একটা দাপট আছে, তারা একটা মানে 30 বছরের প্রযোজনা সংস্থা। তারা মার্কেটিং এর দিক থেকে এক কদম এগিয়ে সবার থেকে। আর অপরদিকে উইন্ডোজ কিন্তু 10 বছর ধরে ইতিমধ্যে রাজত্ব করে ফেলেছে। আর উইন্ডোজ হচ্ছে কন্টেন্টের দিক থেকে রাজা। তারা মার্কেটিংয়েও একটু হয়তো মানে এসবিএফ এর থেকে একটু পিছিয়ে, কিন্তু তারা কন্টেন্টের দিক থেকে এসবিএফ এর থেকে তারা আবার 10 জন এগিয়ে। ঠিক আছে, তাই বলছি যে দেবী চৌধুরানীর টিমটা, আমি জানি ওখানে নাম্বার 1 হিরো মেগা স্টার দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি আছেন, কিন্তু তবুও সে মানে প্রডিউসার নতুন একেবারে। তারা এই প্রথম মাঠে নামছেন। ঠিক আছে, আর অপরদিকে রঘু ডাকাতের যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সেও মানে পাকাপাকিভাবে একটা দেবদার প্রযোজনা সংস্থা একটা জায়গা করে নিয়েছে। এদিকে দেবদা একটা প্রমোশনের দিক থেকে আলাদা লেভেলের খেলা খেলছে। তার যে বুদ্ধিমত্তা, সবাই তার বুদ্ধির তারিফ করছে। মানে বিজনেস স্ট্র্যাটেজি, মানে বিজনেস জ্ঞান তার প্রচুর আছে। ঠিক আছে, খাদান দিয়ে একটা যাত্রা শুরু করেছিল, ট্যুর করেছিল, বিভিন্ন জেলায় গিয়ে প্রমোশন করা, গাড়ি নিয়ে ঘোরা। ঠিক আছে, সে রঘু ডাকাত নিয়ে ইতিমধ্যে মানে মানে হাই লেভেলে প্রমোশন করছে। তার খাদান থেকে একটা মানে রানিং রয়েছে সেই মানে ধারাটা, প্রাইম টাইম সময়টা তার। তারপরে ধূমকেতু যদিও পছন্দের সিনেমা নয় সবার, কিন্তু সে শুভশ্রীকে টেনে কোথাও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে একটা হাইপ তৈরি করেছে। তাই দেবদা এখন বলতে গেলে প্রাইম টাইমে আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি যতই সে মানে নাম্বার 1 হিরো হোক না কেন, তার প্রযোজনা সংস্থা একেবারে নতুন। মানে 4টে ছবি যে মুক্তি পাচ্ছে, দেবী চৌধুরানী, তারপরে হচ্ছে রঘু ডাকাত, তারপরে হচ্ছে কি রক্তবীজ 2, তারপরে যত কাণ্ড কলকাতাতে। এবার আমি বলে রাখি, মিতিন মাসি আসার কথা ছিল। যতবারই পুজোয় বড় বড় ছবি এসেছে, তার মধ্যে মিতিন মাসি যতবারই রিলিজ করা হয়েছে, সে মুখ থুবড়ে পড়েছে, সবার কাছ থেকে একেবারে ফিকে হয়ে গেছে। তাই জন্য পত্রিকারা লেখালেখি করেছে যে জঙ্গলে মিতিন মাসি হারিয়ে গেছে। যাই হোক, কোয়েলকে আমি মানে সর্বভারতীয় একজনের ভালো লেভেলের অভিনেত্রী বলে মনে করি, কিন্তু সে ভালো প্রচার পাচ্ছে না। সুরিন্দর ফিল্মস, এসবিএফ, তারপরে উইন্ডোজের কাছে ফিকে হয়ে যাচ্ছে। এখানে মিতিন মাসির মতন হালটা কিন্তু যতকাণ্ড কলকাতাতে এর হবে, এটা মানে সমীক্ষা করে বোঝা যাচ্ছে। লড়াইটা অ্যাকচুয়ালি হবে এসবিএফ এবং উইন্ডোজের সাথে। দেবী চৌধুরীর শো কম পাবে, এটা জানা কথা। এবারে তার মধ্যে যে লড়াইটা হবে, যে দেখা যাচ্ছে যে বেশি ভালো মানে কি বলবো ডিমান্ড অনুযায়ী ফুলফিল করতে পারছে, যে না দর্শকের চাহিদা কোনটাতে আছে, সেটা তখন শো বাড়বে। এবারে এখানে একটা জিনিস হয়েছে, কি বলে রাখি, একটা ঘটনা ঘটেছে। একটা মিটিং হয়েছিল ধূমকেতুর সময়, তখন বড় একটা ছবি, বলিউডের ছবি ওয়ার, ঋত্বিক রোশন এবং টাইগার নামটা কি, জুনিয়র এনটিআর, হ্যাঁ সরি, এরা দুজন অভিনীত ওয়ার 2 যখন রিলিজ হয়, তখন নাকি বাংলা সিনেমাকে নাকি প্রাইম টাইম দেওয়া হবে না, বা বাংলা সিনেমা শো নাকি চলতে দেওয়া হবে না, এরকম নাকি বলিউড থেকে নাকি হল মালিকদের নাকি ফের দেওয়া হয়, যে আমাদের ছবি চালাও বেশি করে, শো দাও বেশি করে। কিন্তু বুম্বাদা দেব মমতার কাছে একটা খোলসা করে চিঠি লিখেছিলেন। ঠিক আছে, সেখানে তারা জানিয়েছিলেন বাংলা সিনেমার পাশে যদি তারা কোনো রকমভাবে সরকার থেকে হেল্প পায়। তো মমতা ব্যানার্জি মানে মাননীয়া, উনি নির্দেশ দিয়েছেন যে বাংলা সিনেমার প্রতিটি হলে প্রাইম টাইম শো চালাতে হবে, মানে বাংলা সিনেমাকে আগে অগ্রাধিকার দিতে হবে। তা সত্ত্বেও রঘু ডাকাত আলাদা করে মানে কি বলবো, তারা বলে না যে কর্পোরেট বুকিং একটা ব্যাপার থাকে যেটা বলিউড করে, তো কোথাও একটা, আমি আগেই বলেছিলাম এসবিএফ এর একটা দাপট আছে, সেই জন্য দেবী চৌধুরীর শোটা কম পাচ্ছে, শোনা যাচ্ছে। এবারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, উনি কি বলেছেন, উনি একটা বক্তব্য রেখেছেন বাংলা সিনেমার এই যে পুজোয় 4টে সিনেমা রিলিজ হচ্ছে সেটা নিয়ে। উনি যেটা বলছেন
যে মিটিংয়ে ঠিক হয়েছে 4টে ছবিকেই প্রাইম টাইম শো দেওয়া হবে, তা সত্ত্বেও কেন রঘু ডাকাত আলাদা করে একটা মানে কি বলবো বেশি শো পাবে? ঠিক আছে, তার বক্তব্যটা ঠিক এটাই ছিল যে 4টে ছবি সমান শো দেওয়া হোক, তার মধ্যে যে বেশি সাকসেসফুল হবে, মানে যার চাহিদা বেশি বাড়বে, যে ছবিটার চাহিদা, তাকে শো সংখ্যাটা বেশি দেওয়া হবে, শোটা বাড়িয়ে দিতে হবে। এটাই কুণাল ঘোষের বক্তব্য। ছবির দিক থেকে সবাইকে সমান গুরুত্ব দাও, উনি এটাই প্রথম একটা বলতে চাইছেন। ঠিক আছে, উনি আবার এটাও বলছেন যে দেবদা যে মানে জায়গায় জায়গায় প্রমোশনগুলো করছেন, তাতে নাকি বিভিন্ন এরিয়ার সাংসদ, তৃণমূল সাংসদের হাত আছে, কারণ তারা নাকি ওইসব জেলায় প্রমোশনের মানে আয়োজনের একটা অ্যারেঞ্জমেন্টের মানে পারমিশন দিয়েছেন। সেটা আমি সেই ব্যাপার নিয়ে কথা বলছি না, কারণ সেটা মানে আলাদা পলিটিক্যাল ব্যক্তিগত বিষয়। আমারও মতে তাই বলে যে 4টে ছবিকে প্রাইম টাইম শো দেওয়া হোক, সমান সমান শো দেওয়া হোক। রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যতকাণ্ড কলকাতাতেই, এবং রক্তবীজ 2। এবার যেটার চাহিদা বেশি, মানে দর্শক যেটা দেখতে চাইবে বেশি, তাকে শো টাইমটা বেশি দেওয়া হবে, এটাই হওয়াটা উচিত। ঠিক আছে, দেবী চৌধুরানী কোথাও একটা ফিকে হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় তার যদি একটা বড় প্রযোজনা সংস্থা হতো, এটা যদি SBF হতো, তাহলে সে সবার থেকে আগে এগিয়ে থাকতো। যেমন আমি একটা উদাহরণ দিই, যে বছর দশম অবতার রিলিজ হয়েছিল, সেই বছর কিন্তু রক্তবীজ মানে রক্তবীজ পার্ট 2 বলছি না, রক্তবীজটা প্রথম রিলিজ হয়। দশম অবতার কিন্তু এগিয়ে ছিল, কারণ সেটা কিন্তু SBF ছিল। ঠিক আছে, আর বাঘাযতীন একেবারে ফিকে হয়ে গেছিল, সেখানে কিন্তু একমাত্র মেগাস্টার দেব ছিল, তা সত্ত্বেও সে 4th নাম্বারে ছিল, 3 থেকে 4 নম্বরে ছিল। রক্তবীজ প্রথমে হল টানছিল না, হলে দর্শক টানতে পারছিল না, তারপরে যখন দেখলো যে দশম অবতার মানে দর্শক হতাশ হয়ে ফিরছে, প্রথমে দশম অবতার মানে দেখতে ছুটেছিল প্রবীর রায়চৌধুরীকে দেখবে বলে, তখনই মোটামুটি সে ফার্স্ট উইক সেকেন্ড উইক কালেকশন করে নিয়েছিল। ঠিক আছে, তারপরে যখন দেখলো যে না রক্তবীজটা বেশি ভালো হচ্ছে, তখন রক্তবীজটা হল ভরিয়ে দিয়েছিল দর্শক। ঠিক আছে, তারপরে তবু রক্তবীজটা সেকেন্ডে ছিল। দশম অবতার যদি না প্রবীর রায়চৌধুরীকে নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করানো হতো, তাহলে আমার মনে হয় না ওইটা বেশি এগিয়ে থাকতো। যাই হোক, সেখানে দর্শককে নিরাশ করেছে। তো এটাই বলতে চাইছি, SBF এর আলাদা একটা দাপট আছে, সে প্রমোশনের দিক থেকে এগিয়ে, মার্কেটিং এর দিক থেকে সে সেরা, সব দিক থেকে। ঠিক আছে, তার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হইচই থেকে শুরু করে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে। সে বাংলাদেশে বিজনেস করে, সে ভোজপুরিতেও আছে, ঠিক আছে, উড়িয়া, সব জায়গায় সে মানে সিনেমা প্রডিউস করে। SBF হচ্ছে ব্যবসার দিক থেকে রাজা। আর এটাই বলতে চাইছি যে দেবী চৌধুরানী সেই হিসেবে নতুন প্রোডাকশন সংস্থা, প্রডিউসার হিসেবে সেটা নতুন। ঠিক আছে, তাই তারা কতটা জায়গা করতে পারবে এখনই বলা যাচ্ছে না। তবে রঘু ডাকাত যে আলাদা করে ভালো লেভেলের খেলা খেলবে, সেটা মানে কিন্তু বোঝা যাচ্ছে। এবারে তারপরে রক্তবীজ 2 কিন্তু তার একটা আলাদা দর্শক আছে। দেবী চৌধুরানীটা কি হবে আমি বলতে পারছি না, যতটা সে টানবে একমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই, কিন্তু একা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দিয়ে হবে না, তার প্রযোজনা সংস্থা নতুন, তাকে আরো ভালো লেভেলের প্রমোশন করতে হবে। এবার ছবিটা যেন ভালো হয়, ছবিটা দেখে যেন দর্শক না নিরাশ হয়, তাহলে কিন্তু স্যার একটা বড় গোল মারার চান্স আছে। রঘু ডাকাত যা ইনকাম করেন এমনি প্রথম উইকে সেকেন্ড উইকে কালেকশন করে বেরিয়ে যাবে, কারণ সে একটা আলাদা প্রমোশনের দিক থেকে একটা আলাদা মানে রাজত্ব করে ফেলেছে। তারপর SBF, তারপর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারপর ইরিকা পাল, সে একটা সিনেমার ভাগ্যলো কি বলা যায়। তো রক্তবীজ 2 আবার আলাদা করে ট্রেলার দেখলাম আজকে, সেটা নিয়ে রিভিউ করেছি, চ্যানেলে গিয়ে দেখো। মানে তারা ফাটিয়ে রেখে দিচ্ছেন। তো কোনটা ছেড়ে কোনটা দেখবো এখন বলা যাচ্ছে না। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো। আমার শরীরটা খারাপ, আমি চেল্লাতে পারছি না, তাও আমি ভিডিও বানানোর সময় আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা খারাপ, গলা ব্যথার কাশি হচ্ছে। তো ভিডিও না বানালে হয়, তাহলে তো আমার চলবে না। তো তোমরা এবার কি ওপিনিয়ন তোমরা জানো। চ্যানেলটাকে ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না যে তোমরা কোন সিনেমাটা আগে দেখতে যাবে, কোনটাকে তোমরা সাপোর্ট করো, কোনটা দেখার জন্য তোমরা এক্সাইটেড। টাটা।